গল্পের প্রধান চরিত্র পরী। শৈশবে সে তার মা বাবাকে হারায় এবং একদম একা হয়ে যায়। পরীর মায়ের বান্ধবী ইসমাত আন্টি তাকে সব দুঃসময় সাহায্য করেছেন। পরীর মায়ের স্মৃতি হিসেবে তার কাছে ছিল একটি ক্যামেরা, যার মাধ্যমে সে তার বাবা মা সম্পর্কে অনেক কিছু জানতে পারে। সময় এভাবেই কেটে যায়। মায়ের মতোই পরী তার জীবনের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে শুরু করে। একদিন পরীর জীবনে আসে তার রাজকুমার, যার নাম ইভা। শীঘ্রই তাদের বিয়ে হয়ে যায়। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু বিয়ের পরপরই পরীর জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। বিয়ের আগে সে কখনোই ভয় পেত না, কিন্তু এখন সে খুব ভীত হয়ে পড়ল। তার মায়ের আত্মা দৃশ্যমান হতে লাগল এবং সবকিছুই খুব অদ্ভুত মনে হতে থাকল। সে তার স্বামী ইভাকে এই কথা জানালে ইভা বলে, তুমি হয়তো বিভ্রান্ত হয়েছ, বেশি ভাবছ। ইভার কথা বিশ্বাস করে পরীও নিজের ভাবনাগুলোকে উপেক্ষা করতে শুরু করে। কিন্তু রাত হলেই আবার অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। একদিন রাতে পরীর লাউঞ্জ থেকে অদ্ভুত শব্দ আসে। ভয়ে ভয়ে আলো হাতে সে যখন বাইরে যায়, তখন দেখতে পায় তার মায়ের আত্মা দাঁড়িয়ে আছে। মুখটা খুব ভীতিকর এবং শরীরে কালো পোকা কিলবিল করছে। ভয়ে পরী ঘরে ফিরে আসে। সকালে সে আবার ইভাকে সব খুলে বলে। ইভা অযথাকে শান্ত হতে বলে এবং নিজের কাজে চলে যায়। ইভা চলে যাওয়ার পর পরী ঘরের কাজ শুরু করে, কিন্তু বারবার দেখা যায় কোনো এক আত্মা পরীর কাজ নষ্ট করছে। কখনো ভ্যাকিউম ক্লিনার খুলে দেয়, আবার কখনো ময়লা ছড়িয়ে দেয়। যখন পরী এসব সামলাচ্ছিল, হঠাৎ পিছন থেকে একটি ছেলে এসে দাঁড়ায়। সে ভয় পেয়ে যায়, কিন্তু পরে দেখে এটি কৌরান, তার ছোটবেলার বন্ধু এবং ইসমাত আন্টির ছেলে। তারা দুজন একসাথে শৈশব কাটিয়েছে এবং একসঙ্গে কাজও করেছে। তারা কথা বলতে বলতে পরী কৌরানকে বোঝায়, দেখো, এখন সবকিছু আগের মতো নেই। আমি এখন বিবাহিত, তোমার সাবধানে রসিকতা করা উচিত এবং ইভা যখন বাড়িতে থাকবে তখনই তোমার আসা উচিত। কৌরান দুঃখ পেলেও পরীর সুখী খুশি হয়। যাওয়ার আগে সে পরীর কাছে ওয়াশরুম কোথায় জানতে চায়। পরী তাকে পথ দেখিয়ে দেয়, তারপর কৌরান চলে যায়। আবার পরী তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে ঘর গোছাতে শুরু করে এবং একটি পুরনো ট্যাঙ্ক খোলে, যা থেকে জিনিসপত্র বের করে বাইরে রাখতে হবে। কিন্তু সে জানে না এই ট্যাঙ্ক খোলার পর কি হবে। সে তার ঘরে মৃত আত্মাদের দেখতে পায়। এবার এই আত্মারা অনেক বেশি ছিল। ভয় পরী চিৎকার করতে থাকে এবং ইভা এসে তাকে সামলায়। ইভা দেখায় যে সেখানে কিছুই ছিল না। পরী অকারণেই ভয় পাচ্ছে। পরী তাকে বোঝায় যে সে একজন মৃত ব্যক্তিকে এবং তার চারপাশে কালো পোশাক পরা অনেক আত্মাকে দেখেছে, কিন্তু ইভা আজও তার কথা উপেক্ষা করে। ইভা এখন পরীকে পাগল ভাবতে শুরু করেছে। পরী নিজেকে প্রমাণ করার সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে তার সাথে যা ঘটবে তার ভিডিও করবে। সে রাতে যখন আত্মারা তাকে বিরক্ত করে, তখন পরী তাদের ভিডিও করে। সকালে ঘুম থেকে উঠেই সে যখন ক্যামেরা খুলে দেখে, ভিডিওটিতে এসব জিনিসের কোনো অস্তিত্ব নেই। এবার পরী কৌরানের সাহায্য চাইতে যায়। সে তাকে নিজের ক্যামেরা দিয়ে বলে, এর সব ফুটেজ পরীক্ষা করে দেখো, এর মধ্যে কি আছে যা আমাকে ভয় দেখাচ্ছে। কৌরান যখন ফুটেজগুলো পরীক্ষা করছিল, তখন সেও ভয় পেয়ে যায়। মনে হচ্ছিল যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। ভয়ে সে সোফা থেকে উঠে পড়ে এবং ঘুরতেই দেখে তার মা সেখানে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কৌরান বুঝতে পারে না কি ঘটছে। হঠাৎ সে তার পেছনে পরীর মাকেও সেই একই অবস্থায় দেখতে পায়, যেমনটা পরীর কাছে মনে হয়। সে খুব ভয় পেয়ে যায় এবং পরীর কাছে পুরো ঘটনা খুলে বলে, তোমার মা তোমার পেছনে আছেন, সেটা সেই দেবদূতের আত্মা। এটা জানার পর পরী আরো ভয় পেয়ে যায়। তার মা ছাড়াও আজকাল অন্যান্য আত্মাও তাকে বিরক্ত করছে, এমনকি তার শোবার ঘরেও আসছে। যখনই পরী ভয়ে জেগে উঠত, ইভা তাকে পাগল ভেবে আবার ঘুম পাড়িয়ে দিত। সে পরীর কথা শুনত না। এদিকে ইভা কৌরান এবং পরীর বন্ধুত্বকে কেবল বন্ধুত্বের চেয়েও বেশি কিছু ভাবতে শুরু করলো এবং সন্দেহ করতে লাগলো যে পরী তাকে ঠকাচ্ছে। একদিন যখন পরী কৌরানের বাড়িতে ছিল, তখন ইভাও সেখানে আসে। কৌরান তখন পরীকে দেখাচ্ছিল যে তার ফুটেজে একটি ছায়া রেকর্ড হয়েছে। এটা দেখে পরী খুশি হয় এবং তখনই ইভা এসে তাদের দুজনকে ভুল বোঝে। সে মারামারি শুরু করে এবং পরী বলতে থাকে, তুমি যা ভাবছো এটা তা নয়। ইভা তখনও বিশ্বাস না করলে পরী রাগ করে চলে যায়। ইভা কৌরানকে অনেক খারাপ কথা বলতে থাকে। তখন কৌরান তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, শোনো, তোমার স্ত্রীর ওপর বিশ্বাস রাখতে হবে।
শুধু বিশ্বাস করলেই হবে না, কঠিন সময় তাকে সমর্থনও করতে হবে। তুমি জানো সে কি সমস্যায় আছে? কেউ তার উপর কালো জাদু করেছে। তার পেছনে অনেক ছায়া আছে যা তার জীবন ধ্বংস করে দিচ্ছে। তুমি সবকিছু সহ্য করতে পারো, কিন্তু তাকে পাগল ভাবতে শুরু করেছো। তুমি এসব কিভাবে জানো? কোরআন ব্যাখ্যা করে, কারণ আমার মাও কালো জাদু করতে পারেন, তাই আমি এসব জানি। ইভা বিশ্বাস করতে না চাইলে কোরআন তাকে একটি ফুটেজ দেখায়, যেখানে ইভার বাড়িতেও একটি ছায়া দেখা যাচ্ছে। এটা দেখি ইভাও পরীর উপর বিশ্বাস করতে শুরু করে। ইভাও ঠিক করে যে এখন সে পরীকে সাহায্য করবে। বাড়িতে দেখানো হয় যে ইভা বাড়িতে থাকায় সেই আত্মারা পরীকে আর বিরক্ত করছিল না, শুধু পরীর মায়ের আত্মাই চোখে পড়ছিল। সে প্রায়ই আসতো, কিন্তু বিশেষ কিছু বলতো না। তবে ইসমাত আন্টির মতো দেখতে কেউ তাকে বিরক্ত করছিল, ভয় দেখাচ্ছিল। পরী এতই ব্যস্ত ছিল যে সে কিছু ভাবতেই পারছিল না। পরে পরী একটি স্বপ্ন দেখে যে সে ইসমাত আন্টির কাছে গিয়েই জাদু ভেঙে ফেলার কথা জিজ্ঞাসা করছে। ইভা ঘুম থেকে ওঠার আগেই সে ইভার গ্রামের দিকে রওনা দেয়। বেচারা কৌরান পেছন থেকে খুব বিরক্ত হয়। সে পরীকে অনেক ফোন করে, কিন্তু পরীর ফোন বন্ধ ছিল। কোরআন পরীর খোঁজ নিতে তার বাড়িতেও যায়, কিন্তু পরী সেখানে ছিল না। দেখানো হয় যে পরী ইসমাত আন্টির কাছে পৌঁছেছে এবং তাকে সবকিছু বলেছে যে কিভাবে প্রথমে কালো মুখ দিয়ে সে তার মায়ের আত্মাকে দেখতে পায়। অন্যান্য অনেক আত্মার সাথে এমন কিছু লোকও তাকে হয়রানি করার চেষ্টা করছে। এক মুহূর্তের জন্য ইসমাত আন্টিও এই রূপে আবির্ভূত হন। পরী বুঝতে পারে না এর পেছনে কি আছে। ইসমাত আন্টি একটি সাদা কাপড় বিছিয়ে তার উপর একটি পাথর রাখেন এবং বলেন, আমি সেই আত্মাদের বের করে আনবো এবং জানবো তারা তোমার পিছনে কেন লেগে আছে। পাথর হাতে নেওয়ার পর ইসমাত আন্টি ওপরে কিছু মন্ত্র পড়লে তার অবস্থা খারাপ হতে শুরু করে। যে আত্মারা আসলে পরীকে বিরক্ত করছিল তারা ইসমাত আন্টির ভিতরে প্রবেশ করে। তারা প্রশ্নের উত্তর দেয় এবং পরী ভয়ঙ্কর কণ্ঠে তাদের উত্তর শুনতে পায়। তখন ইসমাত আন্টি পরীকে দ্রুত পাথরটি ফেলে দিতে বলেন। পরী পাথর ছুঁড়ে ফেলার সাথে সাথে ইসমাত আন্টি স্বাভাবিক হয়ে যান এবং তাকে বলেন, কেউ তোমার সাথে খুব খারাপ কিছু করেছে। সে কালো জাদু করেছে এবং কালো জাদু এতটাই খারাপ যে এটা ভেঙে ফেলা না হলে তুমি মারা যেতে পারো। এজন্যই আমাদের অবিলম্বে তোমার বাড়িতে যেতে হবে এবং সেই জাদুর সমাধান খুঁজে বের করতে হবে। আন্টি ইসমাতা পরীকে বাড়িতে নিয়ে আসে, যেখানে দেখা যায় কৌরান এবং ইভা ইতিমধ্যে তার জন্য অপেক্ষা করছে। আন্টি চিন্তিত হয়ে পড়েন। তারা পুরো বাড়িটা দেখেন। আন্টি পরীকে বলেন যে তার ওয়াশরুম ব্যবহার করার দরকার। ভিতরে গিয়ে তিনি ট্যাঙ্কের পেছন থেকে কিছু চুল এবং অদ্ভুত পুতুল বের করেন, যা স্পষ্টতই কালো জাদুর উপাদানের মতো দেখাচ্ছিল। এটা দেখে ইভা আর পরী দুজনেই অবাক হয়ে যায়। ইসমাত আন্টি বলেন, এর মাধ্যমে তোমাদের ওপর কালো জাদু ছড়ানো হয়েছে, এখন আমাকে সেটা ভাঙতে হবে। আন্টি মোমবাতি জ্বালিয়ে একটি বিশাল আনুষ্ঠানিকতা করে দেখান যে তিনি এই মন্ত্র ভাঙছেন। কিন্তু এই মন্ত্র ভাঙার পরেও বাড়ির কিছু জায়গায় টিভি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়, আলোগুলো ঝিকিমিকি করে, এমনকি আত্মারাও তাকে ভয় দেখাতে থাকে। এতে পরী বুঝতে পারে যে জাদুর প্রভাব এখনো কাটেনি, যেহেতু জাদু স্পষ্টতই তার ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছিল। এই মোমবাতি আন্টি তাকে মৌলভী সাহেবের কাছে নিয়ে যান। মৌলভী সাহেব বলেন, এই বান্ডিলটি কোনো জাদু নয়, এটি একটি সাধারণ জিনিস। এটি একটি বান্ডিল এবং এই চিহ্নগুলো দেখলে মনে হয় কোনো বাচ্চা এটা এঁকেছে। এটা অবশ্যই তোমাকে ভয় দেখানোর জন্য। বিভ্রান্ত হয়ে তারা বাড়ি ফিরে আসে এবং বুঝতে পারে না কেন ইসমাত আন্টি তাকে মিথ্যা বললে এবং হুমকি দিল। যখন সে বাড়ি ফিরে আসে তখন সে আবার তার মায়ের আত্মার মুখোমুখি হয়। এবার তাকে আগের মতো আর ভয়ঙ্কর দেখাচ্ছে না। সে পরীর সামনে কিছু সূত্র রাখার চেষ্টা করছিল, যেন সে পরীকে কিছু বোঝাতে চাইছে। একাধিক ক্যাসেট ব্যবহার করে এবং একের পর এক ক্যাসেট থেকে পরী একটি ভয়ঙ্কর তথ্য জানতে পারে। কৌরান আসলে পরীর প্রেমে পড়েছিল এবং তাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু যখন পরী ইভাকে পছন্দ করে তখন কৌরান রেগে যায় এবং তার মা ইসমাত আন্টির মাধ্যমে পরীকে কালো জাদুর শিকার করা হয়। মায়ের আত্মা পরীর সামনে সেই ফুটেজটিও নিয়ে আসে, যেখানে বিয়ের দিন পরীর ডিনারে কৌরান কিছু একটা মিশাচ্ছিল। তারপর পরীর মনে পড়ে সেই দিনের কথা, যেদিন সে কৌরানকে বাড়িতে আসতে বলেছিল এবং যাওয়ার আগে কৌরান ওয়াশরুমে যেতে চেয়েছিল। সে নিশ্চয়ই সেই বান্ডেলকে ওয়াশরুমে রেখেছিল পরীকে ভয় দেখানোর জন্য। পরী তার মায়ের দেওয়া সূত্র থেকে এটি শেখে। এটি স্পষ্ট হয়ে যায় যে আসল কালো জাদুর বান্ডেলটি আসলে পরীর মায়ের কবরে আছে, আর এতদিন ধরে পরীর মা তার কাছে আসছিলেন শুধু এই কথাটি জানানোর জন্য। তিনি সত্যি তার মেয়েকে বাঁচাতে চান। আবার পরী ইভা এবং কৌরানকে কিছু না জানিয়ে তার মায়ের কবরের কাছে যায়। আরো কিছু দূর খনন করার পর সে সেই বান্ডেলটিও পায় যেটা কৌরান তৈরি করেছিল। সে আবার মৌলভী সাহেবের কাছে আসে। মৌলভী সাহেব দেখেন এবং বলেন, এটাই আসল বান্ডিল যার মাধ্যমে কালো জাদু করা হয়েছিল। তিনি পরীকে বলেন যে এখন চিন্তার কোনো কারণ নেই, তুমি বাড়ি গিয়ে ঘুমাও আর আমি এটা নিয়ে কাজ করব। অবশ্যই তোমার উপর কালো জাদু শেষ হয়ে যাবে। পরীও ঘরে গিয়ে ঘুমায়।
যখন মৌলভী সাহেব বান্ডেলের জাদু ভাঙতে চেষ্টা করেন তখন তিনি জানতে পারেন যে এটি একটি খুব বিপজ্জনক মন্ত্র ছিল। এই বান্ডেলটি দেবদূতের উপর রাখা হয়েছিল। খোলার সাথে সাথে জাদুর প্রভাব বহুগুণ বেড়ে যায়, যার কারণে এখন এই জাদুর আওতায় সমস্ত আত্মা আজ পরীকে মেরে ফেলবে। ভীত হয়ে মৌলভী সাহেব একজন মনোরোগীর কাছে যান, যিনি আত্মা নিয়ন্ত্রণ করতেন। তিনি সবকিছু ব্যাখ্যা করেন এবং দ্রুত তাকে পরীর বাড়িতে নিয়ে যান। মধ্যরাতে ইভা বাড়িতে তাদের দুজনকে দেখে খুব অবাক হয়ে যায়, কিন্তু মানুষ পরীর অবস্থার সম্পর্কে ইভাকে কিছু বোঝানোর আগেই তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। চোখ দুটো পেছনে ফিরে যায়, কণ্ঠস্বর কর্কশ হয়ে যায়, যার স্পষ্ট অর্থ ছিল যে পরী আত্মাদের দ্বারা বন্দী হয়েছে। তার অবস্থা খুব খারাপ ছিল। সে এতটাই বিরক্ত হয় যে ইভা তাকে সোফায় শুইয়ে দেয়, আর এই মানুষগুলো তার উপর তাদের জাদু শুরু করে। যেমনই এই মানুষগুলো এই মন্ত্র ভাঙতে শুরু করে, পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। এই আত্মাগুলো তাদের নিয়ন্ত্রণে আসে, বরং এটি এখানে আরো ধ্বংসযজ্ঞ শুরু করে। পরীর অবস্থা আরো বেশি নিয়ন্ত্রণের বাইরে হয়ে যায়। সে নাচতে শুরু করে। পরী এখানে খারাপ কিছু করার আগে সেই আত্মাদের অবস্থানে এসে সাইকি তার শেষ মন্ত্র চেষ্টা করে এবং কিছু পড়ার সময় পরীর মাথায় ফুঁ দেয়, যার কারণে পরী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান এবং সেই আত্মারা তাদের দেহ ত্যাগ করে। ইভা, যাকে আজ পর্যন্ত পরীদের সম্পর্কে বলা হয়েছিল কিন্তু বিশ্বাস করতে পারছিল না, আজ নিজের চোখে এসব দেখে সেও অবাক হয়ে যায়। ইভা মৌলভী সাহেব এবং সেই মনোরোগীকে বলেন যে তারা যেন পরীকে এই ঘটনার রেকর্ড করা ভিডিওটি দেখায়। এই লোকগুলো ইভাকে জানায় যে পরীর উপর জাদু করা ব্যক্তিরা আর কেউ নন, কৌরান এবং তার মা। ইভার আগে পাগল হয়ে যায় এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। সকালে পুলিশ কৌরানকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে যায়, কিন্তু কৌরানকে সেখানে খুঁজে পায় না। পুলিশ তার গ্রামের বাড়িতেও যায়, কিন্তু সেখানেও তাকে পাওনি। এমনকি আন্টিও ছিল না, কারণ কৌরান ইতিমধ্যেই জানতো যে পরী পুরো সত্যটা জেনে গেছে। এই কারণেই সে জানতো যে পুলিশ অবশ্যই তাদের ধরতে আসবে। তার আগেই তারা পালিয়ে যায়। পরীর জীবন বর্তমানে অনেক সহজ হয়ে গেছিল। এখন সে বারবার মৌলভী সাহেবের সাথে দেখা করতে আসতো, যাতে তার জীবনে আর কোনো অসুবিধা না হয়। মৌলভী সাহেব তাকে বলেছিলেন যে এটা তোমার ব্যাপার। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জাদু মন্ত্র সম্পাদিত হয়েছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনকে মুক্তি দেওয়া হয়েছিল, যে তুমি আমাকে বিভিন্ন মানুষের মুখে দেখতে পাও। সে আগে আসতো এবং তার নাম ছিল ইফরাত। আচ্ছা, এখন পরী আরাম পেল। কিছুক্ষণ পর সেই খুব একটি সুখবরও পায় যে পরী মা হতে চলেছে। পরী, ইভা আর মৌলভী সাহেব খুশি। পরী তার মায়ের কবরে যায় এবং সেখানে প্রার্থনা করে, কিন্তু এর পরেও তার হৃদয় কোথাও সন্তুষ্ট ছিল না, কারণ সে জানতো যে কৌরান আর ইসমাত আন্টিকে পুলিশ খুঁজে পায়নি, আর সে আর কখনো তার জাদু তার উপর ব্যবহার করবে না। রাক্ষসীদের দ্বারা আক্রান্ত হতে পারত, আর তারও তাই হয়েছিল। তার উদ্বেগ আর অস্থিরতা প্রকাশ পাচ্ছে। এই সিনেমাটি এখানেই শেষ।